আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই তোমরা ভালো আছো। সো আজকে আমাদের অ্যাকাউন্টিংয়ের দ্বিতীয় লেকচার। আমরা প্রথম ক্লাসে অ্যাকাউন্টিং ইকুয়েশন দেখেছিলাম, অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন সংজ্ঞা, অ্যাসেট, ইকুইটি, লায়াবিলিটি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে অ্যাকাউন্টিংয়ের যে বেসিক ইকুয়েশন ছিল, এখানে যে অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস কি ইকুইটি, অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, এগুলো সংজ্ঞা আমরা ডিটেলস পড়েছিলাম। সো আজকে আমরা যেটা দেখবো সেটা বলেছিলাম যে আমরা গিয়ে একটা ম্যাথ দেখবো। ওকে, এটার উপর একটা ম্যাথ যেটা ফাইনালের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা প্রথমে আমরা কি করব এই ম্যাথটার মধ্যে আমরা যেটা দেখব, প্রথমে আমরা এটা একটা ব্যালেন্স শিট বানাবো। ওকে, ব্যালেন্স শিট বানানোর পরে আমরা ওইটা ব্যালেন্স করে দেখাবো। তারপর আমরা একটা ইনকাম স্টেটমেন্ট বানাবো। ওই যে এটা একটা ইনকাম স্টেটমেন্টের পর ইকুইটি স্টেটমেন্ট বানাবো, এবং লাস্টে ছোট একটা ব্যালেন্স শিট আকারে লিখবো। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমে প্রশ্নে চলে যাই। আমরা মোটামুটি জানি অ্যাসেট ইকুয়ালস টু কি লায়াবিলিটি প্লাস ওনার ইকুইটি। আবার বলে নিচ্ছি, অ্যাসেট গিয়ে আমার কোম্পানির যেই মালামাল বা ম্যাটেরিয়াল যেগুলো থাকবে, যেগুলো পরবর্তীতে মানিটরি টার্মে রূপান্তর করা যাবে, সেটা অ্যাসেট। আর লায়াবিলিটিস গিয়ে আমার মালিক পক্ষ দায়বদ্ধতা, কোনো ঋণ থাকলো বা কাউকে কোনো টাকা দেওয়ার দরকার পড়লো, সাপ্লায়ার তার মালিক পক্ষের ম্যানুফ্যাকচারের কাছ থেকে টাকা পায়, এই জিনিসগুলো লায়াবিলিটিস। আর ওনার সিকিউরিটি গিয়ে মালিক পক্ষ, শেয়ার হোল্ডাররা যা আছে তারা যেটা পাবে, প্রফিটের অংশ বা কারো কাছ থেকে, বাইরের কাছ থেকে যে টাকা পয়সাগুলো পাবে, সেগুলো ইকুইটির অংশ। আমরা এখানে যে ম্যাথটা আছে, এই ম্যাথে দেখাবো এই যে অ্যাসেটের আন্ডারে কী আছে। দেখো, ক্যাশ আছে, এটা এক ধরনের অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল কথাটা কি, এটা আমাদের একটু বুঝতে হবে। এবার অফিস সাপ্লাই, ইকুইপমেন্ট, এই চারটা অ্যাসেটের মধ্যে আছে। আমরা একটু দেখে নিই আগে কোন জিনিসটা কি। ওকে, এক সেকেন্ড। আচ্ছা, অ্যাসেটের মধ্যে দেখো এখানে ক্যাশ আছে। ক্যাশ গিয়ে টাকা, ক্যাশ সিম্পলি টাকা, মানিটরি টার্ম। আর অ্যাকাউন্ট রিসিভেবল গিয়ে এটা টাকা, বাট এটা গিয়ে তুমি ভবিষ্যতে পাবা। ধরো তুমি ম্যানুফ্যাকচারার, তুমি বায়ারকে প্রোডাক্ট দিয়ে দিলা 50,000 পিস গার্মেন্টস দিয়ে দিলা, তোমাকে এলসি করলো, ডেফার্ড এলসি। দ্যাট মিনস তোমাকে 4 মাস বা 5 মাস পরে, 3-4 মাস পরে টাকা দিবে। তাহলে কি, সে তোমার কাছে দায়বদ্ধ থাকলো না, তুমি কি রিসিভ পাবা টাকাটা, কিন্তু এখনও পাও নাই। কিন্তু তাহলে এটা তোমার অ্যাসেটের মধ্যেই পড়বে। বুঝতে পারছো জিনিসটা, যে তুমি টাকাটা এখনও পাও নাই, বাট 3-4 মাস পরে পাবা, যার কাছ থেকেই হোক না কেন, সেই জিনিসটাকে বলা হয় অ্যাকাউন্ট রিসিভেবল। তারপর অফিস সাপ্লাই অফিসে যে কোনো চেয়ার, টেবিল বা যাই আনো না কেন, এটা সাপ্লাই হিসেবে নিয়ে আসলো, অফিসে কোনো মেশিন নিয়ে আসলো, এটাও কিন্তু তোমার অ্যাসেট, কারণ এটা বিক্রি করলে তুমি ভবিষ্যতে টাকা পাবা। আর ইকুইপমেন্ট যে কোনো ধরনের তোমার ইকুইপমেন্ট নিয়ে আসলা, ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল যা বলি না কেন, মেশিনের ছোটো পার্টস, এগুলোও কিন্তু তোমার অ্যাসেট হিসেবে। সো দিস অল আর দ্য অ্যাসেটস অফ এ কোম্পানি। আর এখানে লায়াবিলিটিস আর প্লাস কি ওনার ইকুইটি। এখানে লায়াবিলিটি বলতে এর লায়াবিলিটির মধ্যে একটা জিনিস আছে, অ্যাকাউন্ট পেয়েবল বলতে আমরা বুঝি অ্যাকাউন্ট রিসিভেবলের উল্টা। অ্যাকাউন্ট পেয়েবল গিয়ে ধরো তুমি সাপ্লায়ারের কাছ থেকে ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ নিয়ে প্রোডাকশন শুরু বললা যে প্রোডাকশন করে আমি কি করব, বাইরের কাছে সেল করে তোমাকে টাকাটা দিব 4 মাস পরে। তাহলে সাপ্লায়ার তোমার কাছ থেকে যে ধরনের টাকাটা পাবে, বা ব্যাংক থেকে তুমি লোন নিলা, লোন পর তুমি 6 মাস বা 8 মাস পরে দিবা শর্ট টার্ম লোনগুলো, তাহলে ব্যাংকের কাছে তুমি দায়বদ্ধ হয়ে থাকো না। সো তোমার কাছ থেকে যে টাকাটা চলে যাবে, তোমার কাছে যে টাকাটা পাবে মানুষ, বাট 4 মাস 5 মাস পরে, সেটা অ্যাকাউন্টস পেয়েবল, যেটা পে করতে হবে। আর অ্যাকাউন্ট রিসিভেবল তুমি মানুষের কাছ থেকে যেটা পাবা ম্যানুফ্যাকচারার হিসাবে। ওকে, আচ্ছা, বাইরের কাছ থেকে যেটা পাবা, এটা এখনও পাও নাই, এটা অ্যাকাউন্ট রিসিভেবল। আর ওনার ইকুইটির মধ্যে ক্যাপিটাল, যেটা বলেছিলাম যে ওনার সিকিউরিটি মানে প্রফিট বা ক্যাপিটাল রিলেটেড যা আছে, সেটা ওনার সিকিউরিটি। ওকে, আচ্ছা, এখন আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নে কি আছে দেখো, প্রিপারেশন অফ ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট অ্যান্ড ওনার সিকিউরিটি স্টেটমেন্ট আফটার শোয়িং দ্য ইফেক্টস অফ ট্রানজ্যাকশন অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই যে অ্যাকাউন্টিং ইকুয়েশনে এখানে কি হয়েছে, অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। এখানে যেটা হয়েছে, এখানে তোমার গিয়ে কী করলো, এখানে ট্রানজ্যাকশন হবে। ট্রানজ্যাকশনে এখানে 10টা পয়েন্ট দেওয়া আছে, ট্রানজ্যাকশন হয়েছে। আমরা একটু দেখে নিই। প্রথম পয়েন্টটা দেওয়া আছে, সেটা ইনভেস্টমেন্ট বাই ওনার 15,000 টাকা। এখানে একটা জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়েছে যে ওনার কী করলো, ইনভেস্ট করলো 15,000 টাকা। তাহলে যখন ব্যবসায় সে 15,000 টাকা ইনভেস্ট করলো, আমরা বসাবো, আমরা দুই সাইডে সমান দেখাবো। আমাদের মেইন কাজ গিয়ে এই ম্যাথে যে দুই সাইডে অ্যাসেট যা থাকবে ইকুয়াল কি থাকবে, লায়াবিলিটিস প্লাস ইকুইটি, মানে এই দুইটা যোগ করে যা হবে সেটা যাতে অ্যাসেটের সমান হয়। আচ্ছা, তাহলে আমার প্রথম পয়েন্ট ইনভেস্টমেন্ট। পরীক্ষায় যে এই 10টা পয়েন্ট দেওয়া থাকবে, আমরা এইভাবে চার্ট করে এইভাবে লিখবো। ওকে, আচ্ছা, তাহলে প্রথম পয়েন্ট আমরা দেখি যে সে কী করলো, ইনভেস্টমেন্ট বাই ওনার
টাকা 15,000 টাকা ইনভেস্ট করলো ব্যবসায় তার কোম্পানিতে, তাহলে তো আমার অ্যাসেটের মধ্যে ক্যাশে আমার 15,000 টাকা চলে আসলো, ক্যাশে আমার 15,000 টাকা আছে। আবার ইকুয়ালস টু আমার এখানে লায়াবিলিটিসের মধ্যে কিন্তু 15,000 পড়বে না, কারণ এখানে আমি এটা লায়াবিলিটিস না, এটা হচ্ছে আমার ওনার সিকিউরিটি, দ্যাট মিনস আমার ক্যাপিটাল হিসেবে এটা থাকবে, তাই না? ক্যাপিটাল হিসেবে থাকবে। সো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট এখানে ডানে। আমার পরীক্ষায় এই ডানের এই জিনিসগুলো লেখার দরকার নাই। আচ্ছা, তারপর নাম্বার 2তে হচ্ছে গিয়ে দেখো কী দেওয়া আছে, সেটা হচ্ছে নাম্বার 2তে হচ্ছে গিয়ে পারচেস অফ ইকুইপমেন্ট টাকা 7,000। ওকে, আচ্ছা, দ্যাট মিনস হচ্ছে গিয়ে তোমার দেখো আমার হচ্ছে গিয়ে পারচেস অফ ইকুইপমেন্ট, তুমি ফ্যাক্টরির জন্য কিছু ইকুইপমেন্ট কিনলা, ফ্যাক্টরির জন্য তোমার হচ্ছে গিয়ে বিজনেস অর্গানাইজেশনের জন্য কিছু ইকুইপমেন্ট কিনলা, কিছু চেয়ার টেবিল যাই হোক না কেন বা মেশিন ম্যাটেরিয়াল এগুলো কিনলা। তাহলে এটা যখন তুমি কিনলা এটা তোমার অ্যাসেট না, কোম্পানি এক ধরনের অ্যাসেট না। সো এখানে দেখো প্লাস 7,000 টাকা আসলো, ইকুইপমেন্টের মধ্যে 7,000 টাকা আসলো। আচ্ছা, এখানে দেখো আগে 1 নাম্বারটা একটু বলে নিই, 15,000 ক্যাশ, তারপর হচ্ছে এখানে ক্যাপিটাল 15,000। তাহলে দেখো দুই সাইডে যদি কাটাকাটি করি, এই যে প্লাস 15,000 প্লাস 15, এটা যদি এদিকে যায় মাইনাস হয়ে যাবে, তাহলে কাটাকাটি মানে প্লাস প্লাস কাটাকাটি হয়ে যাবে দুই সাইড থেকে, শূন্য ব্যালেন্স ইকুয়েশন আছে। নাম্বার 2 হচ্ছে কি যেটা ছিল পারচেস অফ ইকুইপমেন্ট টাকা 7,000, আমি কিছু ইকুইপমেন্ট কিনলাম কোম্পানির জন্য, তাহলে আমার ইকুইপমেন্টের ঘরে আমার কি আসলো প্লাস 7,000 দিলাম। আবার এখানে হচ্ছে ক্যাশ থেকে আমার কি আমার 15,000 টাকা বা আমার যাই পরিমাণ ক্যাশ ছিল, আমি তো নর্মালি 15,000 ইনভেস্ট করলাম, কিন্তু এছাড়া আগের ব্যবসা থেকে আমার যেই ক্যাশগুলো থাকবে না ওগুলোর থেকেও যাই হোক না কেন মেনলি হচ্ছে ক্যাশ থেকে আমার কি 7,000 টাকা চলে যাবে। বোঝা গেছে? ইকুইপমেন্ট আনার জন্য আমি কিনলাম, তাহলে আমার 7,000 টাকা জিনিস আসলো ইকুইপমেন্টে, এটাও আমার যেমন অ্যাসেট। আবার আমার ক্যাশ থেকে কেনার জন্য যে টাকাটা খরচ হলো 7,000 টাকা চলে গেলো, এটা হচ্ছে -7,000। তাহলে দেখো অ্যাসেটের নিচে কিন্তু দুইটা আছে, ইকুয়াল সাইনের বাম দিকে আছে, -7,000 চলে গেল ক্যাশ থেকে, প্লাস 7,000 আসলো, তাহলে হচ্ছে কাটাকাটি করলে শূন্য। তারপর 3 নাম্বার পয়েন্টে দেখো পারচেস অফ সাপ্লাইজ অন ক্রেডিট টাকা 1600। পারচেস অফ সাপ্লাই, তুমি কিছু অফিসে সাপ্লাই নিয়ে আসলাম, সাপ্লাইয়ের কিছু জিনিস নিয়ে আসলাম। হ্যাঁ, ধরো তোমার ইকুইপমেন্ট বলতে র মেটেরিয়াল মেশিনারিজ এগুলো, আর অফিস সাপ্লাই বলতে আমরা বুঝি যেটা ধরো চেয়ার টেবিল, অফিসের যে বিভিন্ন জিনিস টিস্যু মিস্যু যাই বলি না কেন, হ্যাঁ এই জিনিসগুলো গ্রসারিজ জিনিসগুলো। তাহলে অফিস সাপ্লাই তুমি কী করলা 1600 টাকা জিনিস নিয়ে আসলা অন ক্রেডিট। যখন মনে রাখবা অন ক্রেডিট কথাটা যখন দেখতে পাবা 3 নম্বরে এই লাইনটা দেখো, অন ক্রেডিট যখন দেখতে পাবো তার মানে মনে করবা ধারে, লোনে টাকাটা লোন নিয়ে মানে টাকাটা এখনও পরিশোধ করা হয় নাই, তুমি জিনিসগুলো নিয়ে আসছো, তাহলে দেখো তুমি লোনে আছো। তার মানে হচ্ছে কি দেখো এই যে অ্যাকাউন্টস পেয়েবল মানে কি, অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে গিয়ে তুমি টাকাটা ভবিষ্যতে দিবা, একটু আগে আমি বলেছিলাম মনে আছে যে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে ভবিষ্যতে তুমি টাকাটা দিবা। সো প্লাস 1600 টাকা তুমি কিন্তু এখনও ওই কোম্পানিকে দাও নাই, অফিস সাপ্লাই যেগুলো নিয়ে আসছো 1600 টাকা এখনও দাও নাই। সো 1600 টাকা যেহেতু তুমি ভবিষ্যতে দিবা এই জন্য প্লাস 1600 হিসেবে ইনক্রিজ হয়ে থাকলো। হ্যাঁ, অ্যাকাউন্টস পেয়েবলে যে এই 1600 টাকা তোমার দিতে হবে প্লাস 1600। আর অফিস সাপ্লাইও তুমি প্লাস 1600 কেন হলো, কারণ তুমি 1600 টাকার জিনিস অলরেডি নিয়ে আসছো, এই জন্য অফিস সাপ্লাইও 1600 টাকা ইনক্রিজ হয়েছে। তাহলে দেখো প্লাস 1600 আর এদিকেও প্লাস 1600, কাটাকাটি করলে 0। নাম্বার 3 দেখো এখানে দেখো ব্যালেন্স লেখে 8,000, মানে 15,000 থেকে 7,000 বিয়ে করে 8,000। এই ব্যালেন্স 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 এই লাইনগুলো পরীক্ষার খাতায় লেখা লাগবে না, একদম লাস্টে তোমরা টোটালটা লিখে ফেলবা, ঠিক আছে? মাঝখানে এই ব্যালেন্স কথাগুলো লেখা লাগবে না। আচ্ছা, তারপর 4 নাম্বার গেল, 3 নাম্বার গেলো। 4 নাম্বারে দেখো যেটা হচ্ছে যে সার্ভিস প্রোভাইডেড ফর ক্যাশ 1200 টাকার বিনিময়ে তুমি যে কোনো একটা কোম্পানিকে, তোমার কোম্পানি অন্য একটা কোম্পানিকে সার্ভিস দিল, তাহলে ক্যাশ 1200 টাকার বিনিময়ে। তাহলে 4 নাম্বারে দেখো তোমাকে ওই কোম্পানিটা অলরেডি ক্যাশটা দিয়ে দিছে, 1200 টাকা তুমি পেয়ে গেছো, তাহলে তোমার ক্যাশে কি 1200 টাকা ইনক্রিজ হলো, ঠিক আছে? এই যে দেখো ক্যাশের মধ্যে তুমি এই যে 1200 টাকা ইনক্রিজ পেলাম, ক্লিয়ার? আচ্ছা, যেরকমভাবে 1200 টাকা ইনক্রিজ হয়েছে সেরকমভাবে তোমার ক্যাপিটালও এই যে ইকুইটির আন্ডারও তোমার এটা একটা প্রফিটের অংশ না, তাহলে এটা 1200 টাকা অ্যাড হয়েছে। তাহলে দেখো প্লাস 1200 এটা ওয়ান কাইন্ড অফ কি রেভিনিউ না? এই যে এখানে লেখা দেখো সার্ভিস রেভিনিউ, মানে তুমি যেই দামে বিক্রি করবা, এটা অলরেডি আলোচনা করেছিলাম, যেই দামে বিক্রি করবা সেটাকে বলে সার্ভিস রেভিনিউ। ওকে, এটা সার্ভিস রেভিনিউ হিসেবে 1200 হিসেবে থাকবে। আচ্ছা, তারপরে এখন দেখো নাম্বার 5-এ কী লেখা, নাম্বার 5-এ লেখা পারচেস অফ অ্যাডভার্টাইজিং অন ক্রেডিট। সেমভাবে যে অন ক্রেডিট মানে কি ধারে, তুমি 250 টাকা ধারে কী করলা অ্যাডভার্টাইজিং পারচেস করলা, তার মানে তোমার কোম্পানির জন্য অ্যাডভার্টাইজ করবে, কেউ প্রমোশন করবে, এই জন্য তুমি 250 টাকা ধারে করলা। তাহলে এটা হচ্ছে কি দেখো তোমার ওই যে উপরে অ্যাকাউন্টস পেয়েবল, তুমি 250 টাকা কোম্পানিকে দিবা, 250 টাকা কী করলা কোম্পানিকে দিবা, তাহলে অ্যাকাউন্টস পেয়েবলের মধ্যে প্লাস 250 হিসেবে থাকবে। ওকে, মানে এখনও টাকাটা দাও নাই, অন ক্রেডিটে আছে। সেরকমভাবে তুমি তো টাকাটা কখনো না কখনো কোম্পানিকে দিবা 2 মাস বা 3 মাস পরে
পরে অ্যাডভার্টাইজিং কোম্পানি, তাহলে তোমার ক্যাপিটাল থেকেও তোমার কি 250 টাকা চলে যাবে না? এই জন্য দেখো ক্যাপিটালের নিচে এই যে 250 টাকা মাইনাস, তাহলে এই যে প্লাস 250 মাইনাস 250, এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটা কি ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স হিসেবে থাকবে। তারপর নাম্বার 6 আমরা দেখি, নাম্বার 6-এ কী লেখা? 6 হচ্ছে গিয়ে সার্ভিসেস প্রোভাইডেড ফর ক্যাশ 1500 অ্যান্ড ক্রেডিট 2000। তুমি একটা কোম্পানিকে যে কোনো ধরনের তোমার ম্যানুফ্যাকচারিং কোম্পানি সার্ভিস দিলা কত? 1500 টাকার বিনিময়, এবং অ্যান্ড ক্রেডিট টাকা 2000। দ্যাট মিনস ক্রেডিট কথাটাই মানে হচ্ছে ধারে থাকবে, তার মানে তুমি কোম্পানিকে সার্ভিসটা অলরেডি দিছো, তুমি দেওয়ার ফলে 1500 টাকা পেয়ে গেছো ইনস্ট্যান্ট, বাট 2000 টাকা এখনও পাও নাই, কারণ এখানে ক্রেডিট লেখা। 2000 টাকাটা এখনও পাও নাই, এই জন্য ক্রেডিট লেখা, আর 1500 টাকা অলরেডি পেয়ে গেছো। তাহলে যেহেতু তুমি 6 নাম্বার পয়েন্টে, যেহেতু 6 নাম্বারে 1500 টাকা পেয়ে গেছো, তাহলে এই যে ক্যাশের নিচে তোমার এই যে এই 6000 টাকাটা 1500 টাকাটা পড়বে, যেটা অলরেডি পেয়ে গেছো, বাট 2000 টাকা কিন্তু তুমি এখনও পাও না। এই যে দেখো অন ক্রেডিট কি 2000 টাকা, তাহলে ওইটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, মানে তুমি যে টাকাটা পাবা কয়েক মাস পরে, এখানে হচ্ছে প্লাস 2000 টাকা, তাহলে প্লাস 2000 প্লাস 1500, মানে তোমার অ্যাসেট হিসেবে কিন্তু অলরেডি যদিও 2000 টাকা পরে পাবে, এখনও পাও নাই, কিন্তু তুমি ধরে নিবা আমার অ্যাসেট এখন পেয়ে গেছে, আমি হয়ে গেছে, তাহলে প্লাস 2000 যেটা অ্যাকাউন্ট রিসিভেবলে বসালা, আর প্লাস 1500 এটা অলরেডি পেয়ে গেছো। হ্যাঁ, এটা অ্যাসেটে, এটা হচ্ছে ক্যাশের মধ্যে বসালা, তাহলে 2000 প্লাস 1500 মিলে কত হলো? প্লাস 3500। আর এখানে তাহলে দেখো এখানে ওনার সিকিউরিটির আন্ডারও ক্যাপিটালের নিচেও তোমার কি প্লাস 3500 টাকা বেড়ে গেছে, কারণ যদিও 2000 টাকা পাও নাই, বারবার বলতেছি যে এটা তো তুমি পাবা 3-4 মাস পরে, সো এটাও তোমার অ্যাড করে দিতে হবে। তাহলে 2000 প্লাস 1500, এখানে ক্যাপিটালের নিচেও তুমি কি দিলা? 3500 টাকা লিখে দিলা, তাহলে এই যে প্লাস 3500, এখানেও প্লাস 3500, দুইটা কাটাকাটি করলে 0। নাম্বার 7 দেখো, 7 পয়েন্ট হচ্ছে গিয়ে পেমেন্ট অফ এক্সপেন্স। তোমার কিছু এক্সপেন্স, অফিসের কিছু এক্সপেন্স খরচ করলে কি রেন্ট বা ভাড়া দিলা 600 টাকা মাসে, স্যালারি দিলা বিভিন্ন 900 টাকা বিভিন্ন কর্মচারী, ইউটিলিটিস বা গ্যাস কারেন্ট বিল হচ্ছে 200 টাকা, তাহলে সবগুলো তোমার কিসে যাবে? তোমার এক্সপেন্সে যাবে। এটা দেখো তোমার হচ্ছে 7 নম্বর পয়েন্টটা, যেটা এই যে মাইনাস 1700, এই তিনটা যোগ করবে একসাথে, তিনটা যোগ করলে 600, 900, 200 যোগ করলে 1700, তাহলে 1700 টাকা তোমার ক্যাশ থেকে চলে গেল না এক্সপেন্সের জন্য, তাহলে এই যে দেখো মাইনাস 1700 এখানে বসালা। আর এই যে এখানেও ক্যাপিটাল থেকেও কিন্তু তোমার কি এই যে 600, 900, 200 চলে গেলো, টোটাল 1700 টাকা চলে গেলো, এগুলো হচ্ছে রেন্ট, স্যালারি, এক্সপেন্স। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, 6 নম্বরে যেটা ছিল কি, 6 নম্বর ছিল সার্ভিস প্রোভাইডেড ফর ক্যাশ। তুমি সার্ভিস করলা, তুমি এই টাকাগুলো অলরেডি পেয়ে গেছো, এটা পাবা, হ্যাঁ পাও নাই কিন্তু পাবা, তো টোটাল 3500 টাকা তোমার রেভিনিউ না, তুমি বায়ারকে যে দামে বিক্রি করলা, তাহলে এই যে দেখো এখানে 3500 আর এই যে 3500, এটা হচ্ছে সার্ভিস রেভিনিউ হিসেবে এখানে লেখা আছে। কোনটা কি এটা এখানে লেখা আছে, ওকে। আর তারপর আমরা 7 নম্বর দেখলাম খরচ হলো 1700, এখানে 1700, এখানে 1700 কাটাকাটি। 8 নম্বরে আমরা দেখি কি লেখা, পেমেন্ট অফ অ্যাকাউন্টস পেয়েবল। পেমেন্ট অফ অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল বলতে আমরা কি বুঝি? যে টাকাটা আমার কাছে সাপ্লায়ার পাবে বা ব্যাংক পাবে, আমি এখনও দিইনি, আমি ম্যানুফ্যাকচার হিসেবে আমার কাছে পাবে, ধার হিসেবে আমার আছে, সো এই অ্যাকাউন্টস পেয়েবলটা এখানে লিখতে হবে। কিন্তু এখানে কথাটা কি দেখা আছে, পেমেন্ট অফ অ্যাকাউন্ট পেয়েবল, মানে তোমার কাছে 4 মাস পরে একজন পাইতো টাকাটা, তুমি বলছো 4 মাস পরে দিবা, এটা অলরেডি পেমেন্ট করে দিছো। এই লেখাটার মানে, পেমেন্ট লেখাটার মানে হচ্ছে গিয়ে তুমি যেই টাকাটা তোমার কাছে পেতো 4 মাস পরে, এই টাকাটা তুমি কি অলরেডি পে করে দিছো। তাহলে এখন দেখো এখানে অ্যাকাউন্টস পে বলে 8 নম্বরের নিচে কী হবে, এই যে 8 নম্বরে দেখো এখানে মাইনাস 250 হবে। কেন? কারণ তোমার কাছে যে টাকাটা পেতো এটা কিন্তু অলরেডি তুমি দিয়ে দিছো, তাহলে তোমার বোঝা কমে গেল না? তাহলে অ্যাকাউন্টস পেয়েবল থেকে মাইনাস 250 চলে যাবে, এই যে 8 নম্বরে অ্যাকাউন্টস পেয়েবল থেকে তোমার মাইনাস 250 চলে যাবে, এই যে মাইনাস 250 চলে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাশ থেকে, যেহেতু তুমি পেমেন্ট করে ফেলছো, তাহলে 250 টাকা চলে যাবে অ্যাকাউন্টস পেয়েবল থেকে, কমে গেল, ক্যাশ থেকেও তোমার কমে যাবে না, মাইনাস 250, তাহলে এই যে দেখো মাইনাস 250 মাইনাস 250, এই যে এটা হচ্ছে কি ক্যাশ, ওকে, এটা হচ্ছে ক্যাশ থেকেও তোমার 250 টাকা চলে গেলো, আবার এখানেও এটা থেকেও 250 টাকা চলে গেলো, তাহলে 250 কাটাকাটি করলে কি 0 চলে আসলো। 9 নম্বরে দেখো রিসিভড ক্যাশ অন অ্যাকাউন্ট, টাকা 600, অন অ্যাকাউন্ট মানে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আর কি, তোমার 600 টাকা তুমি পেতা, তুমি 600 টাকা কারো কাছ থেকে পেতা, বাইরের কাছ থেকে বা কারো কাছ থেকে পেতা, তুমি এখনও পাও নাই, হ্যাঁ। একটা তো অ্যাকাউন্ট পেয়েবল আমরা দেখলাম, আর রিসিপ্ট অফ ক্যাশ মানে হচ্ছে তুমি টাকাটা পেতা 600 টাকা, এটা মাত্র তুমি রিসিভ করলা, রিসিপ্ট অফ ক্যাশ মানে মাত্র রিসিভ করলা, তাহলে এখানে তোমার অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কি হবে দেখো তো, মাইনাস 600 কমে যাবে না? কারণ অ্যাকাউন্ট রিসিভেবল বলতে আমরা কী বুঝি, আমি কারো কাছে টাকা পাবো ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিসেবে, তাহলে যেহেতু তুমি অলরেডি 600 টাকাটা পেয়ে গেছো, তাহলে এখান থেকে কমে যাবে না? অ্যাকাউন্ট রিসিভেবল থেকে যে 600 টাকা তোমার পেতা, এটা অলরেডি পেয়ে গেছো, তার মানে 600 কমে গেল এইখান থেকে, এই খাতা থেকে। কিন্তু ক্যাশে তাহলে তোমার 600 যখন পেয়েছো, যখন অন্য কোম্পানি থেকে পেলা, তখন হচ্ছে কি 600 বেড়ে গেল না? জিনিসটা বুঝো। 9 নম্বরটা হচ্ছে কি, আবার বলছি, 9 নম্বরটা হচ্ছে রিসিপ্ট অফ ক্যাশ অন অ্যাকাউন্ট, ধার ছিল, তুমি পেতা আর কি, তোমার কাছ থেকে ধরো কেউ ধার নিল, সার্ভিস নিয়েছিল, বাট 600 টাকা তোমাকে দেয় নেই, পরে দিবে, তাহলে যখন দিল তুমি রিসিভ করলা, তখন হচ্ছে 600 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কমে যাবে না? তাই না? অ্যাকাউন্ট রিসিভেবল মতো মানে কি, পরে আমি যে টাকাটা পেতাম, তাহলে 600 কমে গেল, আর ক্যাশে তোমার 600 টাকা বাড়বে না? তাহলে দেখো এই
যে ক্যাশে +600 হলো আর অ্যাকাউন্ট রিসিভেবল থেকে -600 কমে গেল, তাহলে -600 +600 কাটাকাটি চলে যাবে। লাস্টে যেটা সেটা হচ্ছে উইথড্রল অফ ক্যাশ বাই ওনার। এই যে দেখো উইথড্রল অফ ক্যাশ বাই ওনার 1300 টাকা, তাহলে ওনারা কি 1300 টাকা করে উইথড্র করে ফেললো, ব্যাংক থেকে তারা তুলে ফেললো। তাহলে এখানে যারা 1300 টাকা যদি তুলে ফেলে, তাহলে ক্যাশ থেকে কোম্পানি যে টাকাটা, ক্যাশটা কিন্তু কোম্পানির টাকা, ওনারের টাকা না, ক্যাশটা হচ্ছে কোম্পানি হিসেবে টাকা। তাহলে ক্যাশ থেকে যদি পার্সোনালি ওনার কী করে 1300 টাকা তুলে নেয়, তাহলে হচ্ছে 1300 টাকা চলে গেল ক্যাশ থেকে মাইনাস। এমনভাবে এই যে এখানে যে ক্যাপিটাল ছিল, ওনার সিকিউরিটির মধ্যে যে ক্যাপিটাল ছিল, এই ক্যাপিটাল থেকেও কি আমার 1300 টাকা চলে গেল না, কমে গেছে না, এটা হচ্ছে ড্রয়িং হিসেবে থাকবে। তাহলে -1300 কাটাকাটি করলে 0 চলে আসে। এইখানে টোটাল প্লাস মাইনাস করলে যা আসবে, এই যে এখানে দেখো ব্যালেন্স একেবারে লিখবে, এখানে 8050 আসলো, এখানে তোমার অ্যাকাউন্ট রিসিভেবলে আসলো হচ্ছে কি তোমার 1400। এটা আমি একটু ছোট করে দেখাই, এটা এই যে দেখো ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, অফিস সাপ্লাই, ইকুইপমেন্ট সব যখন যোগ করবা তখন 8500, 1400, 1600 সব কিছু যোগ করলে 18050 আসবে। সেমভাবে ইকুয়াল লাইবিলিটিস প্লাস ইকুইটি, তুমি যা আমরা করলাম সব কিছু যখন যোগ করব তখন আসবে কি 18050। তাহলে আমার হচ্ছে কি এই কোম্পানি ইকুয়াল একটা পজিশনে আছে, কোনো লসে নাই। অ্যাসেট ইকুয়ালস টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, বিইপি ব্রেক ইভেন পয়েন্ট আছে, মানে হচ্ছে কোম্পানি স্টেবল পজিশনে আছে। তো আমরা অঙ্কে এভাবে এই 10টা পয়েন্ট দেওয়া থাকবে, আমরা এখানে বসাবো। এদিক ওদিক বসালে কিন্তু অঙ্ক মিলবে না, এই দুইটা আমার মিলতে হবে। ওকে, কারণ তোমরা বুঝতেছো প্লাস মাইনাস গণ্ডগোল হলে এটা এদিকে এটা ওদিকে বসালে মান যদি অন্যদিকে বসা, তাহলে এই দুইটা মান একসাথে আসবে না। তো এটা মোটামুটি এটাকে বলা ব্যালেন্স শিট। আমরা এখানে ট্রানজেকশন করলাম আর কি, এটা হচ্ছে ট্রানজেকশন একটা চার্ট। এখানে ট্রানজেকশন দেওয়া আছে, নাম্বার বিভিন্ন 10টা ট্রানজেকশন দেওয়া আছে। পরীক্ষা যদি আসে আমরা এইভাবে চার্ট করে আমরা এখানে লিখবো। প্রত্যেকবার ব্যালেন্স লেখা লাগবে না, একদম লাস্টে নিচে ব্যালেন্স লিখে আমরা যোগ করে দেবো সবগুলা। ওকে, আর এখানে চাইলে ডান সাইডে আমরা এই নামকরণগুলো করতে পারি, কারণ নামকরণগুলো জানতে হবে কোনটা কি সার্ভিস রেভিনিউ কি, কোনটা এক্সপেন্স কি, কারণ লাস্টে আমাদের ব্যালেন্স শিট বানানোর জন্য এগুলো লাগবে। ওকে, ওনার সিকিউরিটি, এই যে ইনকাম স্টেটমেন্ট বানানোর জন্য আমাদের এই জিনিসগুলো লিখতে হবে, এখানে মনে রাখতে হবে কোনটা কি। সো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ এই 3টা ম্যাথ দেখবো, এই যে ইনকাম স্টেটমেন্ট, ইকুইটি স্টেটমেন্ট, আর একটা হচ্ছে কি ব্যালেন্স শিট, এই পেজের ম্যাথগুলো দেখবো। সো তোমরা প্র্যাকটিস করো, এই ম্যাথটা বেশি বেশি করে প্র্যাকটিস করো, পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমি ইনশাল্লাহ আপলোড দিয়ে দিব তোমাদের কাছে লেকচারটা, তোমরা হচ্ছে গিয়ে বাসায় খাতা কলমে এগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে, সবাই ইনশাল্লাহ ভালো থাকো, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।